Now we shall solve the problem number 106. 106. So actually, this is a structure in general sense. We can tell this is a structure. So in this structure, there are 3 elements. This is element number 1, fixed support. That is element number 1. This is element 2, and this triangular shape element. This is element number 3. So everywhere we have hinge support, and there is a force 800 Newton applied at point C. You have to design this element 2, OB element plus OB element 2. এই এলিমেন্টটা আমাদেরকে ডিজাইন করতে হবে। এখানে কিছু ভ্যালু দেওয়া আছে। ফর এক্সাম্পল, element OB has width of 25 millimeter. এখান থেকে এই উইথটা দেওয়া আছে 25 millimeter and 12 millimeter diameter bearings at the input. এখানে বেয়ারিং আছে, এখানে বেয়ারিং আছে, বেয়ারিং এর কোনো ইফেক্ট নাই। বেয়ারিং দিয়ে আসলে হিঞ্জ সাপোর্টটা বাড়ানো হয়েছে, তাই না? সো ফরগেট অ্যাবাউট বেয়ারিং। তারপর এখানে বলা হচ্ছে this is low carbon steel. Material is low carbon steel, and for this low carbon steel minimum yield strength is 165 megapascal. The in condition constants are C equal to 1 and C equal to 1.2. এখানে দুইটা তোমার আগের যে প্রবলেমটা আমরা সলভ করলাম, রড ছিল, তো রডটা তোমার যে কোনো দিকেই বেন্ড করতে পারে, যে কোনো প্লেনে বেন্ড করুক, ওই obtain the same scenario, যে কোনো প্লেনে বেন্ড যদি করে। বাট এই ক্ষেত্রে তোমার যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা তোমার দুই দিকে বেন্ড হতে পারে। একটা হচ্ছে তোমার আউট অফ প্লেন বেন্ডিং হতে পারে, একটা ইন প্লেন বেন্ডিং হতে পারে। ইন প্লেন বেন্ডিংটা মানে এই এলিমেন্টটা তোমার এই প্লেনে থেকেই বেন্ড হবে, জাস্ট এরকম এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা তোমার এই প্লেনের ভিতরেই এরকম, মানে প্লেন হচ্ছে এই কম্পিউটারের স্ক্রিনটা হচ্ছে প্লেন, এই প্লেনেই তোমার এরকম বেন্ড হতে পারে। আরটা হতে পারে এই এলিমেন্টটা প্লেন থেকে বাইরে চলে আসতে পারে, তোমার বেন্ডিংটা তো এটা যে প্লেনে বেন্ডিং হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে তোমার এই বেন্ডিং এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আরেকটা বেন্ডিং হতে পারে। সেটা হচ্ছে তোমাদের একটু ছবিটা বুঝতে পারবে কিনা। মনে করো তোমরা এই ডাস্টারটা তো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটাকে যদি আমি বলি এটা একটা এলিমেন্ট মনে করো, এই এলিমেন্টটা কিন্তু জাস্ট এই বোর্ড একটা প্লেন, এই প্লেনের থেকেই কিন্তু এরকম বেন্ড হতে পারে। এটাকে বলে ইন প্লেন বেন্ডিং, মানে এই প্লেন থেকে ডাস্টারটা বাইরে চলে আসবে। আর হচ্ছে তোমার ডাস্টারটা এই দিকে বেন্ড করতে পারে, মানে এটা প্লেন থেকে বাইরে চলে আসছে, আউট অফ বেন্ডিং, সরি আউট অফ প্লেন বেন্ডিং। এটা আউট অফ প্লেন, মানে আমার হাতটা দেখো, হাতটা এরকম বেন্ড হতে পারে, এটা ইন প্লেন বেন্ডিং, all points are remaining on the same plane, অথবা তোমার হাতটা এইরকম বেন্ড হতে পারে, এই প্লেন থেকে বাইরে চলে আসছে, এর আউট অফ প্লেন বেন্ডিং, তাই না? দুই রকম বেন্ডিং হতে পারে। তো এই রকম বেন্ডিং যদি হয়, তার জন্য এই কন্ডিশন দেওয়া আছে, সি ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে, আবার এই দিকে যদি বেন্ডিং হয় তাহলে আরেকটা ভ্যালু দেওয়া আছে। এই দুটো কন্ডিশনের আমাদেরকে কনসিডার করতে হবে। এখন যেহেতু এটা একটা রেক্টেঙ্গুলার এলিমেন্ট, এখন যদি তোমার এইদিকে বেন্ড হয়, এইদিকে বেন্ড হলে এটা হবে তোমার মনে করো তোমরা যখন বিম স্টাডি করছো, বিমটা যখন এইদিকে বেন্ড হয় তখন যদি এটাকে হাইট করছো, হাইট, আর এই ক্রস সেকশনটাকে বলছো ডি এইচ, যদি তোমার এটা তোমার এইদিকে বেন্ড হয়। এখন যদি এইদিকে বেন্ড হয়, আমি ডাস্টারটাকে ঘুরিয়ে দিলাম, এইদিকে বেন্ড হলে তখন কিন্তু এইটা হবে আবার তোমার এইচ, আর এটা হবে বি, মানে হাইট এবং
thickness-টা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে depending on the type of bending. ওকে, এখন আমরা আবার এখানে ফিরে আসি। তাহলে এখানে এটাকে আমরা ইন প্লেন বেন্ডিং বললাম। ইন প্লেন বেন্ডিং এর জন্য দেখো সি দেওয়া আছে 1, আর যখন আউট অফ প্লেন বেন্ডিং হবে তখন সি ভ্যালু হচ্ছে 1.2। ফর ইন প্লেন বেন্ডিং তোমার এই যে এখানে যে ডাইমেনশনটা দেওয়া আছে 25 মিলিমিটার উইডটাই হবে তোমার হচ্ছে এইচ, মানে এটার ক্রস সেকশনটা তোমার এরকম হবে। এটা হচ্ছে 25 হবে, আর এই ডাইমেনশনটাকে আমরা বি বলতে পারি। বি ইকুয়াল টু থিকনেস টিটা বের করতে হবে। আবার এটা যদি আউট অফ প্লেন বেন্ডিং হয় তখন এই ক্রস সেকশনটা জাস্ট উল্টে যাবে, এরকম হবে। তখন এটাই হচ্ছে আমাদের বি, মানে বি ইকুয়াল টু হচ্ছে 25, আর এটা হবে আমাদের এইচ মানে থিকনেসটা তখন হচ্ছে এইচ, টি ইকুয়াল টু এইচ। এখানে টি ইকুয়াল টু বি আর এখানে টি ইকুয়াল টু এইচ। এই দুইটুকু ডিফারেন্ট, বাকিটা তোমার আমাদের জাস্ট ডাইরেক্টলি আমরা কলাম ফর্মুলা ইউজ করব। এন্ড সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট এখানে হচ্ছে the load applied on this member is not directly given. Load is not given. এখানে লোড দেওয়া আছে, এই লোডের জন্য তোমার এই কলামে কতটুকু কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই হবে that has to be determined. যেখানে একটা লোড অ্যাপ্লাই যেটা হবে এই লোডটাকে আমাকে বের করে নিতে হবে। এখানে what is the value of P, এই P-টা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা পয়েন্ট, মানে P is not directly given, P should be calculated from this given condition. Then we have to consider two cases for in plane bending and out of plane bending. Okay, আমি খুব শর্টলি এটা সলভ করার চেষ্টা করি। We go to the board now. Problem number 106, chapter 4, problem number 106. এখানে একটা লিঙ্ক নাম্বার 1, okay. $800 Newton. This dimension is 900 millimeter. This dimension is 500 millimeter. This dimension is 750 millimeter. O, B, C, D. Okay, this is element number 2. This is element number 1. Element number 3. Okay, first of all, we have to determine what is the force on this member. Okay, a member of force this is a two force member. Total mechanics force. Two force member. What is two force member? Two force member is a member which is acted upon by forces at 2 point only. একটা মেম্বারের শুধু দুইটা পয়েন্টে যখন ফোর্স অ্যাপ্লাই করা থাকে সেটাকে টু ফোর্স মেম্বার বলি। This is a two force member because forces are applied at point B and O only. So this is a two force member. And this is a two force member at the same time. This is a state member. Two force state member. For two force state member, forces, the resultant of the forces that act on two ends passes through the axis of the member.
জেনারেল হচ্ছে একটা টু ফোর্স মেম্বার এরকম তোমার বেন পজিশন থাকতে পারে, তাই না? এরকম তোমার স্টেট না হয়ে এরকমও থাকতে পারে। তো আসলে এখানে তোমার ফোর্স থাকতে পারে, অনেকগুলো ফোর্স থাকতে পারে, এখানে অনেকগুলো ফোর্স থাকতে পারে, আর সবগুলো ফোর্সের তো একটা নির্দিষ্ট রেজাল্টেন্ট আছে, তাই না? রেজাল্ট এই ফোর্সের রেজাল্টেন্ট মনে করো হচ্ছে R1, আর এই ফোর্সের রেজাল্টেন্ট সবগুলা ফোর্সের রেজাল্টেন্ট ফর এক্সাম্পল R2। তাহলে টু ফোর্স মেম্বারের ক্যারেক্টারিস্টিক হচ্ছে R1 = R2 হবে, R1 = R2 = R, and এই যে তোমার রেজাল্টেন্ট ফোর্স যেটা পেলাম, এই রেজাল্টেন্ট ফোর্স লাইন অফ অ্যাকশন must pass through the line obtained by joining these 2 points। যে দুটো পয়েন্টে ফোর্স থাকবে সেই দুটো পয়েন্ট অ্যাড করে যে লাইন পাবো, সেই লাইন বরাবর হচ্ছে তোমার দুইটা এই যে ফোর্স হবে সেই ফোর্সগুলোর লাইন অফ অ্যাকশন সেম হবে, দুইটা রেজাল্টেন্ট ফোর্সের লাইন অফ অ্যাকশন সেম হবে, এবং লাইন অফ অ্যাকশন হবে তোমার along the line that joins these 2 points। এখন যদি টু ফোর্স মেম্বার যে স্ট্রেট লাইন হয়, যদি স্ট্রেট হয় তাহলে স্ট্রেট হলে ডেফিনেটলি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট অ্যাড করাতে আমরা এই লাইন বরাবর ফোর্সটা অ্যাড করে এখানে তো স্ট্রেট, তাহলে এই দুটো পয়েন্ট অ্যাড করলে এই লাইন এবং এই মেম্বারের অ্যাক্সিসটা সেম হবে। সেজন্য if the two force member is straight line, তাহলে এখানে যে ফোর্স থাকবে সেই ফোর্সগুলোর লাইন অফ অ্যাকশন will pass through the axis of the member itself। ওকে, এটা তোমরা পরে আসছে, এখানে সময় দিচ্ছি না। তাহলে what is the force in this member? এই মেম্বারের ফোর্স বের করার জন্য এই টু ফোর্স মেম্বার আমরা অ্যানালাইসিস করতে পারবো না, আমাদের এই মেম্বারটা অ্যানালাইসিস করতে হবে। তাহলে এই যে তোমার এ বি সি থ্রি বডি ডায়াগ্রাম অফ মেম্বার এ বি সি, এটা আমরা কনসিডার করি। আর এখান থেকে এখানে একটা ফোর্স দেওয়া আছে 800 নিউটন, আর এখানে তোমার ফোর্স যেগুলো হবে এই পয়েন্টে তোমার হিঞ্জ পয়েন্টে আমাদের দুইটা কম্পোনেন্ট থাকতে পারে, ax এবং ay পয়েন্টে। আর পয়েন্ট বি তে ফোর্সটা কোথা থেকে আসে? ফোর্স ইজ অ্যাপ্লাইড at point B by member OB। At point B, force is applied by this two force member। The two force member B point এ যে ফোর্স অ্যাপ্লাই করবে, আবার B এই মেম্বারটা এই মেম্বারের উপর একই ফোর্স অ্যাপ্লাই করবে। আগে বলছিলাম নিউটন ফার্স্ট রুল, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে এই টু ফোর্স মেম্বার যে ফোর্স হবে সেই ফোর্সটাকে আগে বললাম যে অ্যালং দা মেম্বার হবে। তো এই মেম্বার বরাবর যে লাইন, সেই লাইন বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হবে, এটাকে আমরা যদি পি বলি, পি এ বি সি, ঠিক আছে? মানে দিস ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই মেম্বার ওবি অন এবিসি। তাহলে এবিসি কিন্তু আবার এই মেম্বারের উপরে একই ফোর্স অ্যাপ্লাই করবে, যেমন এই ফোর্সটা বের করতে পারলে আসলে এই ফোর্সটাই অ্যাপ্লাই হবে এই মেম্বারের উপরে, বুঝতে পারছো? সো দিস সেম ফোর্স উইল বি অ্যাপ্লাইড অন দিস মেম্বার। এখন এই ডাইমেনশনগুলো আমাদের দেওয়া আছে, এই ডাইমেনশনগুলো দেওয়া আছে, এটা হচ্ছে 500 মিলি। এটা কিন্তু তোমরা মানে ভেরি সিম্পল মেকানিক্স, যেটা আমাদের এত সময় নষ্ট করার কোনো কারণ নাই। 750 millimeter। Actually my objective is to find this value of p। তাহলে আমরা এখান থেকে ডিরেকশন বের করতে পারি। তো এটা যদি 500 হয়, এটা হচ্ছে 750। এই ডাইমেনশনটা কত? এই ডাইমেনশনটা হচ্ছে 1030। ওকে, আমাদের অবজেক্টিভ ইজ টু ডিটারমিন দিস ফোর্স, নট দিস ফোর্স। এটা আমাদের দরকার নেই, আমাদের এই সো উই ক্যান টেক মোমেন্ট হিয়ার। এখানে মোমেন্ট দিলে আমরা এই ফোর্সটা বের করতে পারি। সো টেক মোমেন্ট এট পয়েন্ট এ।
moment at point 8 or to 0 equilibrium condition তাহলে এখানে মোমেন্ট নিলে এই পয়েন্ট থেকে এই ফোর্সের ডিসটেন্স কত 750 অ্যান্টিক্লকওয়াইজ আমরা নেগেটিভ নিচ্ছি -800 into 750 and this force has two components a vertical component passes through the point A and the vertical component is moving 0 and there is a horizontal component horizontal component তোমার anti-clockwise movement produce করবে তাহলে horizontal componentটা কত horizontal componentটা হচ্ছে 750 1030 p এটা তোমার ফোর্স কিন্তু পেলো horizontal component যে ফোর্স যেটা আছে এই ফোর্সে দুইটা কম্পোনেন্ট একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হচ্ছে horizontal component এটা হচ্ছে 750 by 1030 p আর এটা হচ্ছে 500 1030 p so this horizontal component multiply by this distance এই distance হচ্ছে 500 then আমরা 500 equal to 0 so from this we can find p equal to 1373.33 আমরা এটাকে for simplicity 1373 বিকল্প ধরে নিই ওকে this is the force এখন এই ফোর্সটা এখন এই মেম্বারে অ্যাপ্লাই হবে সো এখন আমরা যেটা করতে পারি our column is এই হচ্ছে আমাদের কলামটা তোমার এটা হচ্ছে p ওকে and the length দেওয়া আছে length is lengthটা কত বলবো lengthটা দেওয়া নাই lengthটা বের করতে হবে আমাদের এই যে এই হাইট দেওয়া আছে এই লেন্থ দেওয়া আছে এবং এই লেন্থ দেওয়া আছে সেটা আমরা তাহলে ওই 1030 হবে এটা লেন্থ হবে 1030 ঠিক আছে লেন্থ হচ্ছে 1030 মিলিমিটার ওকে আর ম্যাটেরিয়াল বলা আছে বলছিলাম যে ম্যাটেরিয়াল বলা আছে সেই ম্যাটেরিয়ালের জন্য আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ বের করতে পারি from এখানে ই হচ্ছে 207 gigapascal SY is given 165 megapascal so all of these are এটা কিন্তু আমরা টেবিল থেকে দিচ্ছি টেবিল টেবিল A5 ঠিক আছে now we can solve the problem using column formula আমাদের কি জানা আছে কি হচ্ছে 1373 নিউটন rectangular cross section তাহলে for incline bending C equal to 1 this is given incline bending তো আমাদের প্রথমে তাহলে L by K 1 এটা বের করি L by K 1 equal to কত L by K 1 এর এক্সপ্রেশনটা হচ্ছে এটা আমাদের কত আসে y I square CE YSY this is এখানে all values are known CESY সব known এটা হচ্ছে 157.36 and now what is L by K লাগে তাই না L by এখানে K equal to কত K equal to হচ্ছে I by স্যার আমরা ইউলার্স ব্যবহার করলাম সরি স্যার ইউলার ফর্মুলাটা ইউজ করলাম আমি দেখি আগে এখন যেরকম ইউজ করলাম এটা কম্পেয়ার করে দেখি কোনটা করা যায়
ওটা এখনো কম্পেয়ার করতে পারি না, তাই না? দেখি কম্পেয়ার করা যায় কিনা। এখানে আইটা কি? আই ইকুয়াল হচ্ছে 1/12 BH। এখানে হচ্ছে আমাদের এখন ফোকাস করতে হবে কোনটাকে বি কোনটাকে এ বলে। ইন প্লেন বেন্ডিং জন্য তোমার স্কুটার ভিউ যদি ড্র করি, তাহলে এই যে এখানে লোড আছে, ইন প্লেন বেন্ডিং এর জন্য এইটাই তোমার এরকম বেন্ড হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের এইচ, এটা হবে এইচ, আর থিকনেসটা হচ্ছে বি। মানে এই লার্জার ডাইমেনশন যেটা আছে, এদিক থেকে তুমি দেখো তাহলে এই ডাইমেনশন দেখবে এবং পারপেন্ডিকুলার ডাইমেনশন দেখবে। তাহলে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে h ইকুয়াল টু 25 মিলিমিটার যেটা গিভেন, আর এটাকে আমরা b বলবো, b ইকুয়াল টু t, মানে থিকনেসটা বের করতে বলছে, এই থিকনেসটা বের করতে হবে। তাহলে এখানে i ইকুয়াল টু কত হচ্ছে? i ইকুয়াল টু হচ্ছে 1/12 t h কিউব, ঠিক আছে? এখানে আর তোমার a ইকুয়াল টু কত হবে? a ইকুয়াল টু হচ্ছে h ইনটু t, তাই না? এই ক্রস সেকশনাল এরিয়া h ইনটু t, তাহলে a ইকুয়াল টু আমরা পাই 1/12 t h কিউব divided by hp। তো t ক্যান্সেল আউট হবে আর h ক্যান্সেল আউট হবে, এখানে তোমার h by 12 থাকে, h স্কয়ার বাই 12। তো k ইকুয়াল টু h তো গিভেন, h is 25 মিলিমিটার, 7.22 মিলিমিটার, 7.22 মিলিমিটার। তাহলে এখানে আমরা k পেলাম। সো l বাই k ইকুয়াল টু 1030, 7.22, এটা কত হয়? 142.66। আর এটা হচ্ছে l বাই k, 1 হচ্ছে তোমার দিস। তাহলে বলতে এখন কোনটা আমরা ইউজ করতে হবে? কোন ফর্মুলা ইউজ করতে? এখানে কি এর ফর্মুলা অ্যাপ্লিকেবল? নো, বিকজ l by k less than l by k1, we have to use Johnson formula। জনসন ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে? স্যার ইয়েস, বলো। এইচ আর টি এর কেসটা একটু বুঝাবেন স্যার ডান সাইডে? সরি, কি বলছো? এইচ আর টি, এইচ কোনটা আর টি কোনটা স্যার? তোমরা বিমের কথা খেয়াল রাখবে, এই বিমটা যদি তোমার এইদিকে বেন্ডিং হয়, তোমরা এটা কেস বলো না, তোমার এটাকে আমরা এইচ বলি যদি তোমার এইদিকে দেখা যাচ্ছে না, যদি এরকম বেন্ডিং হয়, তাই না? তো তাহলে তোমার একটা বিম হচ্ছে যখন এরকম বেন্ড হয়, তখন আমরা এটা কেস বলি না, এই দিক থেকে দেখলে ক্রস সেকশনটা হচ্ছে এরকম হয়, এটা হলো এইচ। এই ডাইমেনশনটাই হচ্ছে তোমার, এই ডাইমেনশনটা এইচ, বাকি হলো থিকনেস। তো আমি এটাকে যদি তুমি উল্টা করে ধরো, আর এটাকে এখন এরকম করে ধরছো, তাই না? তাহলে এটা এইচ, তার মানে হচ্ছে এটাই হচ্ছে এইচ, তাই না? এটা এইচ। এখানে এই ডাইমেনশনটা দেওয়া আছে তোমার হচ্ছে 25। এইদিকে বেন্ড হচ্ছে, এইদিকে বেন্ড হচ্ছে, এই ডাইমেনশনটা হচ্ছে এইচ, বাকি হচ্ছে থিকনেস টি। আর যখন আউট অফ প্লেন বেন্ডিং হবে, তখন এইটা হবে বি আর থিকনেসটা হবে এইচ। ক্লিয়ার স্যার। ওকে, জনসন ফর্মুলা আমরা ইউজ করি এখানে। জনসন ফর্মুলাটা কি? জনসন ফর্মুলা আমাদের এখানে ইউজ করতে হবে P critical by A equal to SY minus SY by 2SY L by K whole square 1 by C T। ঠিক আছে তো নাকি?
ওকে, এটা কারেক্ট। তাহলে এখন এখানে আমরা এখানে কি কি বলা আছে, ডিজাইন ফ্যাক্টর বলা আছে, ডিজাইন ফ্যাক্টর বলা আছে এখানে ফর দিস প্রবলেম ডিজাইন ফ্যাক্টর d ইকুয়াল টু 4 বলা আছে। তাহলে p ক্রিটিক্যাল ইকুয়াল টু হচ্ছে n d ইনটু p বাই n sy মাইনাস এটা ধরো। তাহলে এখানে হচ্ছে n d হচ্ছে 4, p তো আমরা বের করলাম যে p তো জানা আছে, p হচ্ছে 1373, a হচ্ছে কি, a হচ্ছে h মানে 25, t টা আমাদের বের করতে হবে। this is equal to sy minus sy হচ্ছে 165 twice pi, l হচ্ছে 1030, k মানটা কত পেলাম আমরা 7.22 স্কয়ার 1 by c equal to 1 আর e হচ্ছে 207 into 10 to the power 3। এখান থেকে আমরা t বের করতে পারি, তাই না? From there we can find the value of t equal to 2.66 millimeter। in plane bending হয় তাহলে কি হবে? ওকে, এখন আউট অফ প্লেন বেন্ডিং কনসিডার করি। আউট অফ প্লেন বেন্ডিং যদি কনসিডার করি তাহলে কি হয়? আউট অফ প্লেন এর জন্য এটা কিন্তু আমরা ধরো এইদিকে বেন্ড হয়েছে, এখন এইদিকে বেন্ড হবে, এইদিকে যদি বেন্ড হয় এইদিকে ডাইমেনশনটা কত? এই ডাইমেনশনটা হবে h। তারপরে এখন এটাকে আমি যদি মানে 90 ডিগ্রি রোটেট করে আমরা ড্র করি, 90 ডিগ্রি রোটেট করে ড্র করলে কি হবে? এই দিকে হলো ছোট ডাইমেনশন আর এই দিকে হচ্ছে বড় ডাইমেনশন। কি হবে? হলো এরকম একটা হবে, তাই না? ওকে, এটা হচ্ছে কি? এখন কিন্তু বেন্ডিংটা হবে মানে এই খাতাটা একবার এইদিকে বেন্ড হতে পারে আবার এদিকে বেন্ড হতে পারে, তাই না? এইদিকে বেন্ড হলে কিন্তু এটা হবে ঠিক। এখন এটা হচ্ছে তোমার এইদিকে বেন্ডিং হবে, ছোট যে ডাইমেনশনটা আছে বেন্ডিং হবে। সো এটা হচ্ছে আমাদের টি, ওকে, টিটাই হচ্ছে এইচ আর এটা হচ্ছে বি। ওকে, তাহলে এখন ফর দিস কেস তোমার a ইকুয়াল টু হচ্ছে আমরা এটাকে যে টি ধরি, টিটা হচ্ছে আননোন, টি ইনটু অথবা টি ইকুয়াল টু এইচ, টি ইনটু বি, দ্যাট ইজ এইচ বি, টি ইকুয়াল টু এইচ। এটা হচ্ছে টি ইকুয়াল টু এইচ, এটা হচ্ছে বি। তো তাহলে এখানে বি হচ্ছে 25, আমরা স্থানে কি লিখি? this is k and what is i equal to 1 by 12। তাহলে এখন এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে
E equal to সেটা হলো B, তাহলে I equal to 1/12 BH cube, তাহলে 1/12 B T cube, BT cube, তাহলে 1/12 B T cube, তার মানে B হচ্ছে 25/12 T cube. So K equal to I by A, তাহলে 25/12 TQ divided by A হচ্ছে 25T, 25 ক্যান্সেল আউট হচ্ছে, আর এটা হচ্ছে T স্কয়ার বাই 12, T স্কয়ার বাই 12, অথবা T বাই 12 টা হচ্ছে 12 হচ্ছে T বাই 12 হচ্ছে, এটা হচ্ছে আমরা লিখতে পারি, এটা হচ্ছে 0.29 T. But in this case, T is unknown. আমাদের তো T টা বের করতে হবে, তাই না? T is unknown, so we cannot find L by K. L by K. K is due to unknown. Somewhere at this moment, we cannot calculate this one, so we cannot compare with L by K1. L by K1 to calculate it. L by K1 আমরা জানি এটা constant. এটা ভ্যালু জানি, but this value is unknown, so we cannot compare. তাহলে কি করতে হবে? আগের মতো আমরা একটা ধরে নিতে হবে যে আমরা এটা ইউলার ফর্মুলা ধরে নেই অথবা জনসন ফর্মুলা ধরে নেই, তারপরে যখন ভ্যালুটা পেয়ে যাব তখন আমরা আবার ওই ক্রাইটেরিয়াটা চেক করে দেখব যে আমরা যেটা অ্যাসিউম করেছিলাম সেটা কি ঠিক আছে কিনা। If our assumption is not correct, we have to use another formula. ঠিক আছে? ওকে, আমরা ধরে নেই যে Euler formula can be used. তাহলে আমরা যদি এটা ধরে নেই, say L by K greater than L by K1. So আমরা কি ইউজ করতে পারি? P critical equal to P critical by A equal to C I square E L by K square আবার ইউজ করতে পারি, তাই না? অথবা C I square E squared by L square, এখানে আমরা 4 হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, P critical equal to ND into P, factor of safety into 1373, আর এটা হচ্ছে 25T, এই হচ্ছে 25T কাকে লিখলাম, this is equal to C, এখানে C equal to 1.2 pi square 207 203 K, K হচ্ছে তোমার 0.29 T square divided by 1030 square. এখানে T বের করতে পারি, so T equal to 1030.36, T equal to 42 millimeter, approximately 11 millimeter. Okay, now let us check the slenderness ratio. এখন আমরা K ক্যালকুলেশন করতে পারি, so K equal to 0.29 into 11, that is এর মান হচ্ছে 0.29 into 11 millimeter. So L by K equal to আমরা এখন জানি
1030 0.29 into 11. This is equal to 2.88. আমার কি আর এল বাই কি মান কত ছিল? এল বাই কি মান ছিল হচ্ছে 157.36. So L by K greater than L by K1. So Euler formula is okay. Euler formula is okay. তার মানে আমরা যেটা সলভ করছি সেটা ঠিক আছে. So T equal to, because Euler formula is okay, we don't need to use Johnson formula. So T equal to হচ্ছে 11 মিলিমিটার। ওকে, এখন আর আগে আমরা পেলাম T equal to কত ছিল? 2.26 মিলিমিটার। 26 মিলিমিটার। তার মানে তোমার যদি ইনপ্লেন বেন্ডিং হয়, ইনপ্লেন বেন্ডিংটাকে রেজিস্ট করার জন্য ফর টু সেফগার্ড ইনপ্লেন বেন্ডিং আমাদের মিনিমাম ভেলোসিটি হচ্ছে 2.6 মিলিমিটার, বাট আউট অফ প্লেন বেন্ডিং এর জন্য কি হচ্ছে 11 মিলিমিটার। দুটাকেই যদি আমরা করতে চাই, মানে কোনো আউট অফ প্লেন এবং ইন প্লেন কোনো প্লেনে বেন্ডিং হবে না, সেটার জন্য আমাদের কি কোনটা চুজ করতে হবে? কি করতে হবে তাহলে? সেক্ষেত্রে ডাইমেনশনের ক্ষেত্রে সাধারণত আমরা লার্জার ডাইমেনশনটা চুজ করি। তাহলে এটা হচ্ছে আমাদের acceptable value. So to resist the bending in both the cases, E equal to 11 millimeter. তুমি এখানে T equal to 2.26 মিলিমিটার নাও, ওকে, তাহলে ইনপ্লেন বেন্ডিংটা ওকে রেজিস্ট হবে, বাট আউট অফ প্লেন তো বেন্ডিং হবে না। আউট অফ প্লেন বেন্ডিং এর জন্য আমাদের মিনিমাম হচ্ছে 11। কিন্তু আমি যদি এখানে 11 চুজ করি তাহলে এই আউট অফ প্লেন বেন্ডিংও হবে না, ইন প্লেন বেন্ডিংও হবে না। ইন প্লেন বেন্ডিং হবে না, এই বেন্ডিং হবে না। সো T equal to হচ্ছে 11 millimeter. Our answer is 11 millimeter. Okay, any question? You got the point? One of the concept clearly said. Roll number 17 vessel. Roll 119 also. 17 vessel. Roll number 119. Sir, present, sir. নাম ধরে কি? Sir, left hand Ryan, sir. Left and right hand. তুমি যেটা ভুল করছো, তুমি গুগল ড্রাইভে আপলোড করার সময় প্রথমে তুমি ওইটা আপলোড করছো, হিট ট্রান্সফারের ফাইল আপলোড করছো। আপলোড করে তুমি হয়তো করো নাই, মানে ওই কনফার্ম করো নাই। ওইটা আপলোড করার পরে হয়তো বুঝতে পারছো ভুল করছো, পরে ওটা ডিলিট করে দিয়ে পরে তুমি কারেক্ট ফাইলটা আপলোড করছো। জি স্যার। আমার গুগল ড্রাইভে দুটাই চলে আসছে। আমার জি, গুগল ড্রাইভে দুটাই চলে আসছে। আমি সিরিয়ালি দেখা শুরু যখন করছি তখন তোমার হিট ট্রান্সফারের ফাইলটা আমার ওপেন হয়েছে। তো আমি জিরো দিয়ে গেটিং করা হয়েছে, পরে আবার হয়তো তোমার ফাইলটি আবার যখন ওপেন করছি রোল নাম্বার তো দেখা যাচ্ছে একই, আমি তখন স্টেট ফরওয়ার্ড ওটা ডিলিট করে দিচ্ছি আর কি। এই হচ্ছে তোমার টেস্ট হয়েছে। তাহলে তোমরা ওই আপলোড করার সময় ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এটা আমার জন্য খুব ট্রাবলসাম হয়ে যায় আর কি। 2-3টা ফাইল আপলোড করলে এটা খুবই বিরক্তিকর, এবং তোমাদের কিন্তু এই প্রবলেমগুলো হবে। প্রবলেমটা আলটিমেটলি তোমাদের সাফার করতে হবে, তাই না? আমার সাফার করতে হবে না। সো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি, তুমি যদি সাফার করতে না চাও তাহলে you have to be very careful and sincere. You have to upload the proper file, appropriate file. এটা করতে হবে।
ঠিক আছে? Understood, sir. হ্যাঁ, তো তুমি প্রপার কোশ্চেন আছে এই যে আজকে যে প্রবলেম সলভ করলাম লাস্ট সেকেন্ড প্রবলেমটা? No, sir. ওকে ফাইন। তখন তোমাদের তাহলে যেটা করতে হবে, আমি একটু স্ক্রিন শেয়ার করি, তোমরা আরো কিছু প্রবলেম সলভ করবা। আমি তোমাদের এই 106 এই প্রবলেমটা সলভ করলাম এবং 108 এটাও সলভ করলাম। তো তোমাদের প্র্যাকটিস করতে 107 প্র্যাকটিস করবা, আর হচ্ছে এই প্রবলেমটা প্র্যাকটিস করবা। আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এই প্রবলেমটাতে এখানে জটিল করে বলছে, বাট আমি তো এরকম সেট করব না, এখানে তোমার সবই করতে বলছে। ম্যাটেরিয়াল দিয়ে দেবে, ম্যাটেরিয়াল তোমাকে সিলেক্ট করতে হবে, তারপরে ম্যানুফ্যাকচারিং মেথড সিলেক্ট করতে হবে। সেটা তো আর তোমরা পরীক্ষায় এক্সাম হলে সেটা সম্ভব না, তাই না? তুমি কেউ হয়তো স্টিল চুজ করছে, আবার কেউ কাস্ট আয়রন চুজ করলো, রেজাল্ট উইল বি ডিফারেন্ট। আবার কেউ ম্যানুফ্যাকচারিং মেথড, মানে কেউ কাস্টিং মেথড চুজ করতে পারে, আবার কেউ ড্রয়িং মেথড চুজ করতে পারে। ডিপেন্ডিং অন দ্যাট রেজাল্ট উইল বি ডিফারেন্ট। তো আমি সেগুলা আমি ফোকাস করবো না, আমি ফোকাস করবো হচ্ছে যে এই প্রবলেমটা যেমন সলভ করলাম, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, আমি সেই ভ্যালুগুলো দিয়ে দিব। শুধুমাত্র তোমাদের এখানে যে এখানে ফোর্স দেওয়া আছে, তাহলে এই ফোর্স থেকে তোমাকে আমি যদি এটাকে কলাম হিসাবে পিক করতে বলি, তাহলে এখানে কত ফোর্স অ্যাপ্লাই হবে, এই মেম্বারে কত ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্সটা তোমাদেরকে মেকানিক্স থেকে বের করে নিতে হবে। ঠিক আছে? যে পিটা বের করে নিতে হবে, পিটা বের করতে হবে। তো এইটুকু শুধু তোমাদের ডিফারেন্ট। বাকিটা তোমার এখানেও তোমার এই যে ইনপ্লেন বেন্ডিং হইতে পারে, এটা তোমার এদিকেও বের হইতে পারে, আবার এই বোর্ড প্লেন থেকে বাইরে চলে আসতে পারে। ঠিক আছে? আর শুধু এইটুকুই এখানে ডিফারেন্ট, না তোমাদের এই ফোর্সটা বের করতে পারলে বাকিটা তোমাদের ওই একটু আগে যে প্রবলেমটা সলভ করলাম সেই প্রবলেম প্রসিডিউর ফলো করলে তোমরা এটা সলভ করতে পারবে। এখানে বোধহয় শুধু ইন প্লেন বেন্ডিং বলা আছে, আমি আউট অফ প্লেন বেন্ডিং ও অ্যাড করতে পারি, আউট অফ প্লেন বেন্ডিং কনসিডার করো। সো দিস ইজ ওয়ান প্রবলেম। এন্ড সেকেন্ড প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা, এখানে একটা এটাকে কি বলছে, ড্রয়িং অফ জ্যাক। জ্যাক এখানে যে আমরা গাড়ির জ্যাক, গাড়িটাকে লিফট করার জন্য বা কোনো ওয়েট লিফট করার জন্য এখানে ওয়েট দিয়ে যে স্ক্রুটাকে রোটেট করি, যদি রোটেট করি তাহলে তোমার এটা তোমার ভার্টিক্যালি আপ ডাউন করা যায়। এখানে তোমার একটা লোড দেওয়া আছে ডাব্লিউ, ডাব্লিউ দেওয়া আছে কত তোমার, ডাব্লিউটা তোমার এই যে তোমার হচ্ছে 300 কেজি। আর এখানে এই অ্যাঙ্গেলটা, অল দিস অ্যাঙ্গেল আর সেম, এটা তোমার অ্যাঙ্গেল থিটা, চারটি অ্যাঙ্গেল কিন্তু থিটা, দিস অ্যাঙ্গেলস আর থিটা। থিটা ক্যান ভ্যারি ফ্রম 15 ডিগ্রি টু 70 ডিগ্রি। তো এখন এইটাকে ডিজাইন করতে হবে। এখানে আমার বলা আছে কি, এখানে একটা দেখা যাচ্ছে তোমার এই বেয়ারিং এর এই সাইডে একটা রড আছে, আবার এর পিছনে কিন্তু একটা রড আছে। তার মানে এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা, মোট 8টা আছে। কিন্তু তুমি এই ফ্রন্ট ভিউ থেকে দেখলে একটা রড দেখতে পাচ্ছ। এখানে লোড অ্যাপ্লাই করলে এখন দেখতে হবে যে একটা রডে তোমার কতটুকু লোড অ্যাপ্লাই। তাহলে এটার পিছনে মনে করো একটা রড আছে এরকম, মানে পিছনে আমি দেখা যাচ্ছে এখানে একটা রড আছে, এটার পিছনে আরেকটা রড আছে এরকম, এটার পিছনেও তোমার আরেকটা রড আছে এখানে, এটার পিছনে আরেকটা রড আছে এরকম, তাহলে মোট 8টা রড আছে। তুমি এটাকে এখানে সেকশন করবা, সেকশন করলে আমি এরকম সিমেট্রিক হবে। এখানে লোড অ্যাপ্লাই করলাম ডাব্লিউ, তাহলে এখানে এটা তোমার টু ফোর্স মেম্বার, কাজে এই ফোর্সটা তোমার এই বরাবর যাবে। তো এখানে যদি এটা যদি পি হয়, এটাও পি হবে, কারণ সেম, এটা কিন্তু তোমার অ্যাঙ্গেল সেম, এটাও তোমার পি হবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমি যদি এখন এই দিকের ফোর্স ব্যালেন্স করি, সামেশন অফ Fy ইকুয়াল টু 0 হবে। তাহলে কি হবে, এখানে মাইনাস ডাব্লিউ প্লাস এই ফোর্সটার ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট আছে আর হচ্ছে এই কম্পোনেন্ট আছে। আমাদের যেহেতু ওয়াই কম্পোনেন্ট নিচ্ছি, এই কম্পোনেন্টটা হচ্ছে পি সাইন থিটা, পি
সাইন থিটা। এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, তো এখানে 2 হবে। ওকে, এখান থেকে তুমি পি পাবা। পি হচ্ছে ইন্টারেস্টিং প্রবলেম, w বাই টুয়াইস সাইন থিটা। এখানে আমরা বলছি কি থিটা ক্যান ভ্যারি ফ্রম 15 ডিগ্রি টু 70 ডিগ্রি। তো তুমি যখন ডিজাইন করবা তখন এখানে ম্যাক্সিমাম লোড কখন অ্যাপ্লাই হয়, সেই ম্যাক্সিমাম লোডে তোমাকে ডিজাইন করতে হবে। এখন দেখো এখানে ম্যাক্সিমাম লোড পি কখন ম্যাক্সিমাম হবে, যখন সাইন থিটাটা মিনিমাম হবে। সাইন থিটা ম্যাক্সিমাম হলে তোমার পিটা তোমার মিনিমাম হবে, আর সাইন থিটা যখন মিনিমাম তখন পি ম্যাক্সিমাম হবে। তো মিনিমাম সাইন থিটা মান আমাকে নিতে হবে। তাহলে সাইন থিটা যখন থিটা ইকুয়াল টু 70 ডিগ্রি, মানে সাইন 0 থেকে 90 এর দিকে চেঞ্জ হতে সেটা তোমার সাইন থিটা ম্যাক্সিমাম মান হচ্ছে 1, আর 90 থেকে কমতে থাকলে তোমার সাইন থিটা ভ্যালু কমতে থাকবে। তো মিনিমাম ভ্যালু 15, তাহলে এখানে 15 ধরে থিটা ইকুয়াল টু 15 তুমি যদি অ্যাসাইন করো, তাহলে you shall obtain maximum p. So for maximum p you have to design this. এখন এখানে p পাচ্ছ, p কিন্তু পাচ্ছ তুমি এই যে এখানে p, এখানে p, বাট এখানে তো তোমার দুইটা রড আছে, এখানে একটা রড আর একটা রড আছে, এখানেও তোমার একটা রড আর একটা রড আছে। একটা রডের জন্য আবার এই p কে দুই দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? তাহলে ফর এ সিঙ্গেল কলাম, এখন একটা এলিমেন্ট যখন তুমি চুজ করবা তখন তখন এখানে এটাকে যদি আমি স্মলার কেস p বলি, স্মলার কেস p ইকুয়াল টু হচ্ছে এখানে তুমি যে p টা পাচ্ছ সেই p কে আবার দুই ডিভাইড করতে হবে, বিকজ এই যে প্রতিটা জায়গায় যেটা করে এখানে বলা আছে দেখো, each of the 4 links is to consist of 2 bars. এটা একটা লিংক, এটা একটা লিংক, এটা একটা লিংক, প্রতিটা লিংক দুইটা করে বার আছে, one on each side of the central bearing, যেখানে বেয়ারিং আছে না, এই বেয়ারিং এর উপরে একটা নিচে একটা, দ্যাটস ওয়াই এখানে দুই দিয়ে ডিভাইড করতে হচ্ছে। ওকে, বাকি পার্টটা সেম, বাকি পার্ট মানে স্যার ব্যাক সাইডে আর দুইটা লিংক আছে স্যার। সরি মানে স্যার টোটাল স্যার বার কয়টা স্যার? 8টা। টোটাল পার্ট 8টা, রাইট? টোটাল পার্ট এই যেখানে বলা আছে, তার মানে পিছিয়ে আর 4টা। সরি, মানে স্যার পিছিয়েও স্যার আরো 4টা আছে। রাইট এক্স্যাক্টলি। আমি এটা শেয়ারিংটা ক্লোজ করে দেই। তোমার এই যে এখানে যেটা বলছো ওরা, ওর এখানে একটা সেন্ট্রাল বেয়ারিং আছে, এই বেয়ারিং এ এখন 7টা বেয়ারিং মনে করো, এই যেটা বেয়ারিং, এই বেয়ারিং এই সাইডে 10টা, আবার এইটা বেয়ারিং এর এই সাইডে একটা লিংক আছে, এই লিংক আছে, আর এই সাইড তুমি এই দিক থেকে দেখলে দুইটাই দেখতে পারবে। এটা বেয়ারিং, 7টা বেয়ারিং এরকম রোটেট করতে পারে। তো এই সাইডে একটা, সেই সাইডে একটা, তুমি এই সাইড থেকে দেখলে শুধু একটা লিংক দেখতে পাচ্ছ, ডাস্টারটা দেখতে পারবে না। হ্যাঁ, ডাস্টার দেখা যাচ্ছে, মার্কারটা দেখা যাচ্ছে, সেটা বলছে এখানে, ঠিক আছে? তো তোমরা ট্রাই করলে অবশ্যই পারবা। এই দুইটা প্রবলেম প্র্যাকটিস করতে হবে, আর আমি আরো দুইটা প্রবলেম সলভ করলাম। তো আবার যে প্রবলেমগুলো আমি সলভ করলাম বারবার একই কথা বলতে হচ্ছে, রিপিট করি। এই প্রবলেমগুলো কিন্তু আমি ডাইরেক্ট দিতে পারি, বাট আমি কন্ডিশন চেঞ্জ করতে পারি, ক্রস সেকশন চেঞ্জ করতে পারি, লোডিং কন্ডিশন চেঞ্জ করতে পারি, ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারি, বাউন্ডারি কন্ডিশন চেঞ্জ করতে পারি, both in fixed হতে পারি, one in fixed, one in free, both in hinged. মানে there are a lot of points to change, to modify the problem. So you have to be analytic minded. You have to analyze all the problem. একটা প্রবলেম সলভ করে আমি প্রবলেম সলভ করতে পারছি আর আমি খুশি হয়ে গেলাম, সেরকম মনে করলে হবে না, তাই না? You have to be inquisitive. আমরা তোমাদের যখন রিকমেন্ডেশন দিই তখন কত কিছু যে লিখি, আসলে কিছু তো তোমরা তার লিখি, হি ইজ ইন্ডিপেন্ডেন্ট, হি ইজ কি বলে, হি ইজ ক্যাপাবল টু ক্যারি আউট রিসার্চ ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, হি ইজ ক্রিয়েটিভ, ইনোভেটিভ, অনেক কিছু লিখে দিই। হ্যাঁ, এগুলো তো শো করতে হবে ক্লাসে। তুমি তোমার ক্রিয়েটিভিটি শো না যদি করতে পারো, তুমি যদি তোমার ইনোভেটিভ না হও, তাহলে আমাদের ওগুলো লেখার সময় একটুখানি উই ফিল ডিসকমফোর্ট, যে একটা মিথ্যা কথা লিখতে হচ্ছে, হ্যাঁ। আর তোমাদেরকে বলতে হয় যে হি ইজ ক্যাপাবল টু ক্যারি আউট রিসার্চ ইন্ডিপেন্ডেন্টলি, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি যেখানে যাচ্ছ তোমাকে স্কলারশিপ দিচ্ছে ওই দেশের প্রফেসর,
আবার তার কি বেনিফিট, তুমি স্কলারশিপে নিবে আবার তাকে তুমি বারবার ডিস্টার্ব করো, স্যার এটা কি সেটা কি, এটুকু করছি আবার বাকিটা কি করবো, মানে ক্লারিক্যাল জব তো সবাই করতে পারে। তোমরা যেটা ম্যাক্সিমাম করো, এটা ড্রয়িং করে নিয়ে আসো, স্যার ড্রয়িং করছে এখন কি করবো, স্যার বললো আবার এটা করো, স্যার আবার করে নিয়ে আসছে, এটা ক্লারিক্যাল জব, এনিবডি ক্যান ডু দিস উইদাউট ডিস্টার্বিং ইউর সুপারভাইজার। ইউ হ্যাভ টু ক্যারি আউট ইউর রিসার্চ ওয়ার্ক, মিনিমাম ডিস্টার্ব করতে হবে, হি ইজ ভেরি বিজি, তোমার টাইম দিতে পারবে না, মাসে একবার দেখা পাইতেও পারো নাও পাইতে পারো। হ্যাঁ, সো ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করার ক্যাপাবিলিটি গুলো করতে হবে। ঠিক আছে, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো তোমাদের যদি আজকে আর কোনো কোশ্চেন না থাকে আজ শেষ করতে চাই। আচ্ছা, তোমাদের নেক্সট উইকে ক্লাস টেস্ট না? জি স্যার, কয় তারিখে সেটা? সানডেতে আছে স্যার। নেক্সট উইক সানডে। তাহলে ক্লাস টেস্টের সিলেবাসটা বলে দিই, তোমরা বলো তোমাদের কোনো সাজেশন আছে কিনা ক্লাস টেস্টের ব্যাপারে। শিডিউল আমাদের হচ্ছে এই হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট স্কেডিউল। এটা আমরা কি কি পর্যন্ত করতে পারছি, এটা হয়ে গেছে মিড টার্ম হয়ে গেছে। এখন হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্ট 30 পাস হচ্ছে তোমার হচ্ছে সানডে। ওকে, আমাদের সিলেবাস চ্যাপ্টার 3 তে কিছু বাকি আছে নাকি আগে ক্লাস টেস্ট হয়ে গেছে? আগে ক্লাস টেস্ট হয়ে গেছে, ক্লাস টেস্টটা মিলে হয়ে গেছে। ওকে, তাহলে আমরা মিড টার্ম হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, উই হ্যাভ টু টপিকস মোর। একটা হচ্ছে চ্যাপ্টার 4 তো আমরা ডিসকাস করলাম, চ্যাপ্টার 4 শুধু তাহলে থাক। মানে তোমার ওই যে কাস্টেক্লিয়ানোস থিওরেম, এনার্জি, স্ট্রেন এনার্জি এন্ড কলাম। ঠিক আছে, স্ট্রেন এনার্জি এন্ড কলামের উপরে তোমাদের জি স্যার। তোমাদের আগে বলছিলাম তো, তোমরা তো স্যার কাইন্ডলি আরেকবার বলবেন স্যার সিলেবাসটা। চ্যাপ্টার 4 থেকে যেটুকু কভার করছি, স্ট্রেন এনার্জি, কাস্টেক্লিয়ানোস থিওরেম এন্ড কলাম। এই যে কলাম আজকে শেষ করলাম এই দুইটা বিষয়ের উপরে। ওকে।